হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা নিয়ে চলে এসেছি হালিশহরের দ্বিতীয় পর্ব। আজ আমরা প্রথমেই যাব চৈতন্যডোবার উদ্দেশ্যে। রাস্তায় শুনেছি সৎসঙ্গ বিহার পরে ওটি দেখে তারপরে আমরা চৈতন্যডোবা দেখতে যাব। আমরা চলে এসেছি সৎসঙ্গ বিহার, কিন্তু কপাল আমাদের খারাপ, যেহেতু 12টার সময় এখানে সব মন্দিরই বন্ধ হয়ে যায়। তো এখন প্রায় 2-2:30 বেজে গেছে। এখন দেখছি সৎসঙ্গ বিহার এসে দেখছি বন্ধ হয়ে গেছে। আমি নিজেও একজন সৎসঙ্গী, খুব ইচ্ছা ছিল ঠাকুরের দর্শন করে যাব, কিন্তু তা আর হলো না। বাইরের থেকেই ঠাকুর প্রণাম করে আমরা চলে গেলাম চৈতন্যডোবার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি চৈতন্যডোবা। এই হলো চৈতন্যডোবা বাস স্ট্যান্ড। এখন আমরা চলে এসেছি চৈতন্যডোবা দেখতে। এই হলো চৈতন্যডোবা। অতীতে শেরশাহের রাজত্বকালে এই হালিশহরের নাম ছিল হাভেলিনগর, কারণ তখন এখানে অনেক বড় বড় হাভেলি ছিল। পরে এর নাম হয় কুমারহট্ট। আর চৈতন্যদেবের দীক্ষাগুরু ঈশ্বরপুরীর জন্মভিটা ছিল এই কুমারহট্ট। 1513 সালে পুরী থেকে বৃন্দাবনে যাবার সময় গঙ্গাবক্ষের উপর দিয়ে এই কুমারহট্ট অর্থাৎ আজকের এই হালিশহরের পাশ দিয়ে যখন চৈতন্য মহাপ্রভু যাচ্ছিলেন, তখন এই কুমারহট্টের নাম শুনে মহাপ্রভু গুরুর পদধূলি নেবার জন্য এখানে আসেন। কিন্তু তখন তার গুরুদেব ইহলোক ত্যাগ করেছেন। আর এই কথা শুনে চৈতন্যদেব এই ডোবার মাটির উপরে আছড়ে পড়ে খুব কাঁদতে থাকেন। আর তখন এখান থেকে মাটি নিয়ে তিনি তার কপালে তিলক কাটেন আর এক কণা মাটি তার জিভে ঠেকান। আর তার গায়ের যে উত্তরীয় ছিল সেই উত্তরীয়র মধ্যে এক পোটলা মাটি তিনি নিয়ে নেন। পরে তিনি তা দিয়ে পরবর্তী দিনগুলিতে এই কাজ অব্যাহত রাখেন। আর এদিকে কি হলো, মহাপ্রভু কুমারহট্টতে এসেছেন শুনে তাকে দর্শন করার জন্য তার হাজার হাজার ভক্তের এখানে সমাগম হয়, এবং তারা মহাপ্রভুকে এই স্থানের মাটি নিতে দেখে তারাও সকলে এখান থেকে এক মুঠো করে মাটি নিতে থাকে। আর এইভাবে বারংবার এখানে এই জায়গা খোঁড়া হতে 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 একটা সময় এখানে একটা ছোট গর্তের রূপ নেয়, আর তার থেকে জলও বেরোতে থাকে। আর এইভাবেই এই ডোবা সৃষ্টি হয়। যেহেতু মহাপ্রভুর হাত দিয়ে এই ডোবার খনন শুরু হয়েছিল, তাই এর নাম হয় চৈতন্যডোবা। পরে এটিকে আরো বড় করে খনন করা হয়। চৈতন্যডোবার এখানে যে মন্দির আছে, আমরা এখন সেই মন্দির দেখতে চলে এসেছি। এখানে রাধা কৃষ্ণ, গৌর নিতাই, গোপাল অনেকেরই মূর্তি রয়েছে। চৈতন্যডোবায় অনেকটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি রানী রাসমণির ঘাটে। রানী রাসমণির ঘাটের এখানে বেশ কয়েকটা মন্দির আছে। এগুলো সকালবেলায় 6টা থেকে 1টা পর্যন্ত, আর বিকেলবেলায় 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা চলে এসেছি রানী রাসমণি ঘাট সংলগ্ন মন্দিরটিতে। 1793 সালে 24শে সেপ্টেম্বর এই হালিশহরেই রানী রাসমণির জন্মগ্রহণ করেন। আর এই যে ঘাটটি রয়েছে রানী রাসমণি ঘাট নামে যেটি বিখ্যাত, এই ঘাটেই ছোটবেলায় রানী রাসমণি স্নান করতেন। রানী রাসমণির বাবার নাম ছিল হরেকৃষ্ণ দাস ও মা প্রিয়া দেবী। মা বাবার সাথে রানী রাসমণি এই হালিশহরেই
বসবাস করতেন। তবে তাদের বাড়িটি ঠিক কোন জায়গায় ছিল সেটা কেউ সঠিক করে বলতে পারে না। আবার অনেকের মতে বন্যায় তাদের বাড়ি ভেসে গেছে, গঙ্গার প্লাবনে তাদের বাড়ি ভেসে গেছে গঙ্গার জলে। রানী রাসমণি মাত্র 11 বছর বয়সে কলকাতা যানবাজারের বাবু রাজচন্দ্র দাসের সাথে বিবাহ হয়েছিল। এটি হলো রামকৃষ্ণের মন্দির। মন্দিরটি তৈরি হচ্ছে, এখনো পুরো তৈরি হয়নি। রানী রাসমণি ছিলেন একজন ধার্মিক ও সমাজ সংস্কারক মহিলা। সমাজের নিচুতলার মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন জীবনে। এই ঘাটেই রানী রাসমণির মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি রাম মন্দির। এখানে প্রায় অনেকগুলোই মন্দির আছে, আর প্রত্যেকটি মন্দির খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে একটি শিব মন্দির রয়েছে। সমস্ত মন্দিরগুলো ঘুরে আমরা এবারে চলে এসেছি ঘাটের সামনে। কি ভালো লাগছে পরিবেশটা, মনে হচ্ছে যেন তুলি দিয়ে আঁকা কোনো ক্যানভাস। এত সুন্দর লাগছে, বিকেল হয়ে এসছে, খুবই ভালো লাগছে পরিবেশটা। দূরে দেখুন জাহাজ দেখা যাচ্ছে। এই ঘাটের থেকে আপনি নৌকা বিহারও করতে পারেন, তার ব্যবস্থাও এখানে আছে। ঘাটের পাশেই এখানে বেশ কিছু ছোটোখাটো দোকান আছে, বেশ কিছু চায়ের দোকান, কিছু খাবারের দোকানও আছে। তার মধ্যেই একটাতে আমরা চলে গেলাম একটু বিকেলে চা খাওয়ার জন্য। বিকেলে চা খেয়ে গঙ্গাবক্ষকে বিদায় দিয়ে আমরা এবার যাচ্ছি পুষণ আশ্রম দেখার জন্য। চলে এসেছি আমরা পুষণ আশ্রমের সামনে। দেখুন, আশ্রমের মেন গেটটা সবসময় এরকম বন্ধ থাকে। আমরা ভেবেছিলাম বোধহয় আশ্রম বন্ধ রয়েছে, কিন্তু তারপরে জানতে পারলাম যে না, পাশ দিয়ে একটা গেট আছে, সেই গেট দিয়ে আশ্রমের ভিতরে ঢুকতে হয়। ভেতরে ঢুকে সত্যি অবাক হয়ে গেলাম। সামান্য রাস্তার পাশে বন্ধ গেটের পেছনে যে এত সুন্দর একটা জায়গা, সেটা সত্যিই কল্পনা করতে পারিনি। এই আশ্রম সকালবেলায় 8টায় খোলে এবং দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেয় খোলে এবং সন্ধে 8টা পর্যন্ত এটা খোলা থাকে। এই জায়গাটা দেখুন, এইখানে যজ্ঞ হয়। যখন বিশেষ বিশেষ বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে পুজো হয়, তখন এখানে যজ্ঞ এখানে হয়, এই জায়গাটায় যজ্ঞ হয় এখানটায়। ভিতরটা সত্যি এত সুন্দর, এত মনোরম পরিবেশ, একদম গঙ্গার পাড়ে অবস্থিত এই আশ্রমটা
সত্যিই আপনার মনটাকে ভরিয়ে দেবে। পারলে একদিনের জন্য হালিশহর ভ্রমণে চলে আসবেন। হালিশহরের প্রত্যেকটি জায়গা এত সুন্দর, তার আধ্যাত্মিকতা এত ভালো, ঐতিহাসিক গুরুত্ব এত বেশি প্রত্যেকটি জায়গার, যে সত্যিই মনটা ভরে যাবে। কি সুন্দর দেখুন, বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা রয়েছে। এখানে আপনি পানীয় জলের ব্যবস্থা আছে, পানীয় জল পেয়ে যাবেন। আর এই পানীয় জলের ঠিক পেছনটাতেই রয়েছে টয়লেটের ব্যবস্থা। ওনাদের এখানে রঙের কাজকর্ম চলছে, কিছু রঙের মিস্ত্রি এখানে কাজ করছিলেন। তারা বললেন যে সামনেই একটা বাৎসরিক পুজো আছে, সেজন্য এখানে রঙের কাজকর্ম চলছে, রং করা হচ্ছে। এই আশ্রমে পূজিত হন মুক্তেশ্বর মহারাজ, ওনাকে পুষণজিও বলা হয়ে থাকে। উনি হলেন আসলে নৈনিতালের লোক, কিন্তু উনি জীবনের অধিকাংশ সময় এখানেই কাটিয়েছেন এবং উনি দেহত্যাগও করেছেন এখানেই। আর উনি যেহেতু মাটির কুটিরে বসবাস করতেন, সেজন্য এই আশ্রমও ঠিক এইভাবেই তৈরি করা হয়েছে, মাটি এবং কাঠ দিয়ে তৈরি। আর গর্ভগৃহটাও মাটি এবং কাঠ দিয়ে তৈরি, আর উপরে টালির চাল। এখানে গর্ভগৃহের মধ্যে দেখুন মুক্তেশ্বর মহারাজের ছবি রয়েছে, তাছাড়াও অনেক দেবদেবীর ছবি রয়েছে। ওপরটা দেখুন কি সুন্দর করে তৈরি করা, হতে পারে মাটির, কিন্তু কত সুন্দর করে তৈরি করা। আর এই জায়গাটায় সব ওনার সমস্ত দীক্ষিতরা বসে এখানে ঠাকুরের নাম গান করেন, তাই এখানে অনেক কিছু পাতা টাতা রয়েছে, লেপ কম্বল, এখানে বসেই সবাই নাম গান করেন। চলুন এবার আশ্রমের পেছন দিকটায় চলে এসেছি। দেখুন একদম গঙ্গার পাড়ে আশ্রমটা, এত সুন্দর পরিবেশটা, খুবই মনোরম পরিবেশ। পুষণজিকে হিন্দু বৈদিক সৌরদেবতা হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাকে বিবাহ, যাত্রা, রাস্তা ও গবাদি পশুদের দেবতা বলা হয়ে থাকে। দস্যু ও বন্য পশুদের হাত থেকে তিনি পথিককে রক্ষা করেন এবং সঠিক পথ নির্দেশ করেন। 25 এবং 26শে ডিসেম্বর এখানে বড় করে উৎসব হয়। তাছাড়া রামনবমী, দোলযাত্রা, এই সমস্ত দিনগুলোতেও এখানে বড় উৎসব হয়। আর 6ই জানুয়ারি পুষণজির তিরোধান দিবস এখানে পালিত হয়, তখন এখানে প্রচুর দর্শনার্থী এবং ভক্তদের সমাগম ঘটে। চলুন, আমাদের পুষণ আশ্রম দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখার জন্য। আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এটাও একদম গঙ্গার পাড়ে অবস্থিত একটি মা কালীর মন্দির। তিনশো 350 বছরের পুরনো এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। কথিত আছে সাবর্ণগোত্রীয় বিদ্যাধর রায়চৌধুরী মহাশয় গঙ্গা স্নান করতে গিয়ে একটি কোষ্ঠী পাথর পেয়েছিলেন। এই পাথর পাওয়ার পর তিনি স্বপ্নে আদেশ পান এবং সেই আদেশ অনুযায়ী এক অন্ধ ভাস্করকে দিয়ে তিনি ওই কোষ্ঠী পাথর দিয়ে 3টি মূর্তি গড়েন। 3টি মূর্তির মধ্যে একটি হচ্ছে কালী মূর্তি, একটি শিব মূর্তি, একটি শ্যামরায় মূর্তি। চৌধুরীপাড়ার প্রতিষ্ঠিত হয়েছিল শ্যামরায় মূর্তিটি, শিবের গলিতে প্রতিষ্ঠিত হয় বুড়ো শিব মূর্তি, আর সিদ্ধেশ্বরী মন্দিরে মা কালীকে প্রতিষ্ঠা করা হয়। বিকেলে সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে এসছে, এত সুন্দর লাগছে পরিবেশটা, দেখুন খুবই ভালো লাগছে। সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সকাল 7টায় খোলে, দুপুরবেলায় 1টায় ভোগ প্রসাদ আরতির পরে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেয় খোলে, আর রাত্রিবেলা 8টার সময় বন্ধ হয়। এখানে প্রত্যেকটা উৎসবেই বড় করে পুজো বাচ্চা হয়, তবে রাখি পূর্ণিমার দিন এখানে মায়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে রাখি পূর্ণিমার দিন। তাছাড়া প্রত্যেকটি অমাবস্যা, দীপাবলি, দুর্গাপুজো, সমস্ত পুজোতেই এখানে বড় করে পুজো করা হয়। আমরাও মায়ের মন্দিরে বসে একটু পুজো দিলাম, মনটাও বেশ শান্তিতে ভরে গেল। আর আজকের দিনটা হালিশহরটা খুব ভালোভাবে ঘুরলাম। এবার আমাদেরও বিদায় নেওয়ার পালা। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। তাহলে হালিশহর ভ্রমণ আজকেই শেষ হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরে।